নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ আমরা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এবং এনপি এর যে কনসেপ্ট সেটা আজ আমরা ভালো করে বুঝবো, কারণ প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এবং এনপি এখান থেকে কিন্তু ডিরেক্টলি এবং ডেপথে গিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। তো চলুন প্রায়োরিটি সেক্টর লেন্ডিং প্রথমে আমরা এটা বুঝে নিই। তো দেখুন, আমি যখন বলেছিলাম যে ব্যাংক কীভাবে আর্ন করছে, ব্যাংকের প্রফিট কীভাবে হচ্ছে, তখন কিন্তু এটাও বলেছিলাম যে ব্যাংক সবসময় চেষ্টা করে আমার প্রফিট কী করে হবে। তো এই প্রফিটের জন্য ব্যাংক সাধারণত যে সমস্ত সেক্টরে লোন দিলে সেই লোন ফেরত আসার সম্ভাবনা কম, যে সমস্ত সেক্টর গরিব বা বলতে পারেন এগ্রিবেস সেক্টর বা রুরাল সেক্টর, এই সমস্ত সেক্টরে বা ছোটোখাটো সেক্টরে ব্যাংক কিন্তু সাধারণত ইনভেস্ট করতে চায় না, কারণ এই সমস্ত সেক্টরে ইনভেস্ট করলে সেই টাকাটা হয়তো ডুবে যেতে পারে। এডুকেশন সেক্টরে প্রফিটের পরিমাণ কম, তো সেই এডুকেশন সেক্টরে ব্যাংক ইনভেস্ট করতে চায় না। ব্যাংক কোথায় ইনভেস্ট করবে? ব্যাংক চাইবে যে আমি আরবান কোনো একটা এরিয়াতে বড় বড় বিজনেসম্যানদের কাছে ইনভেস্ট করব, বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করবো, যাতে এই টাকাটা আমাদের ফেরত আসে, আমরা বেশি পরিমাণে প্রফিট পাই, আর টাকার রিস্ক যাতে না থাকে। তো এই সমস্ত কারণে কিন্তু আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাংকের ব্যাংক, সমস্ত ব্যাংকের ব্যাংক একটা লোনের রেট সেট করে দিল। লোনের রেটটা কত পার্সেন্ট? 40% বললো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বললো সমস্ত ব্যাংকে, শিডিউল কমার্শিয়াল ব্যাংক সমস্ত ব্যাংকদের বললো যে এবার থেকে তোমরা কিন্তু তোমাদের যে লোন, তা তোমরা যে লোনটা দেবে, ধরো 100 কোটি লোন দিলে তার 40% মানে 40 কোটি টাকা এই যে স্পেসিফিক সেক্টর, যে সমস্ত সেক্টরগুলো পিছিয়ে আছে, এগ্রিকালচার সেক্টর, এক্সপোর্ট, এডুকেশান, হাউজিং, এমএসএমই, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি, এই সমস্ত সেক্টরে তোমাদের কিন্তু ইনভেস্ট করতে হবে। দেখুন, আমাদের যে এগ্রিকালচার সেক্টর, এমএসএমই সেক্টর, এখানেই কিন্তু ভারতবর্ষের সমগ্র প্রায় গরিব মানুষের 90% কিন্তু এদের সাথেই জড়িত। আর তাদের যে রোজগারের যে পন্থা, সেটা কিন্তু এই এমএসএমই সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ছোটোখাটো বিজনেস, অ্যাকচুয়ালি বিজনেস বলা যায় না, ছোটোখাটো উপার্জনের রাস্তা কিন্তু তারা খুঁজে নেয়। তো এই সমস্ত সেক্টরকে আমরা যদি ফান্ড করতে পারি, এই সমস্ত সেক্টরকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু অবশ্যম্ভাবী, ইকোনমিক গ্রোথ আমাদের অবশ্যই হবে। তো এই যে ইকোনমিক গ্রোথ, এটাকে আরও সুস্পষ্টভাবে করানোর জন্যে আরবিআই বলল এবার থেকে তোমরা 40%, তোমরা যত লোন দেবে তার 40% এবার থেকে কিছু প্রায়োরিটিযুক্ত বা প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই সমস্ত সেক্টরকে, সেই জন্য বলা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। কিছু স্পেসিফিক সেক্টরে ইনভেস্ট করতে হবে, আর সেই স্পেসিফিক সেক্টরগুলো এইগুলো। এই যে স্পেসিফিক সেক্টরে যে 40% ইনভেস্ট করতে হবে সমস্ত ব্যাংকে, এটাকেই বলা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। আশা করি ক্লিয়ার। আর এখানে বলা হয়েছে যে এগ্রিকালচারাল সেক্টরে স্পেসিফিকভাবে 18% কিন্তু ইনভেস্ট করতে হবে। টোটাল 40% ইনভেস্ট করতে হবে এই সমস্ত সেক্টরে, তার মধ্যে এগ্রিকালচার সেক্টরে 18% স্পেসিফিকভাবে ইনভেস্ট করতে হবে। তো আশা করি প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের কনসেপ্ট ক্লিয়ার। আবার রিপিট করছি, ব্যাংক সবসময় চায় আমাদের প্রফিট কীভাবে বেশি হয়। তো ব্যাংক প্রফিট বেশি করানোর জন্য যে সমস্ত পিছিয়ে পড়া সেক্টর, যেখানে টাকা ইনভেস্ট করলে প্রফিট কম বা টাকা ডুবে যাওয়ার চান্স থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু সাধারণত ব্যাংক ইনভেস্ট করতে চায় না। সেই জন্য আরবিআই দেখলো আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু সেই সমস্ত পিছিয়ে পড়া সেক্টরের উপর ডিপেন্ড করছে। তো আরবিআই বলল যে এবার থেকে তোমরা প্রতিটা ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংক যারা আমার আন্ডারে পড়ছো, তারা তোমরা যে যত পার্সেন্ট লোন দিচ্ছ তার 40% লোন কিন্তু এবারে এগ্রিকালচার, এক্সপোর্ট, এডুকেশন, হাউজিং, এমএসএমই এই সমস্ত সেক্টরে দেবে। অর্থাৎ এই সমস্ত সেক্টরে 40% তোমাদেরকে ইনভেস্ট করতে হবে। তো এই যে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে কিছু স্পেসিফিক সেক্টরের ওপর, কিছু স্পেসিফিক সেক্টরকে প্রায়োরিটি দিতে হচ্ছে লেন্ডিংয়ের ক্ষেত্রে, তো এটাকেই বলা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বা পিএসএল। তো এবারে আমরা পিএসএলসি সম্পর্কে জানবো। তো পিএসএলসি সম্পর্কে জানার আগে আমি একটু বলে দিই, যদি কোনো ব্যাংক প্রায়োরিটি সেক্টর লেন্ডিং টাচ করতে না পারে, ধরুন কোনো ব্যাংকের 40% রাখার দরকার, সে 40% এখানে রাখতে পারেনি, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাংকে বাকি যে পার্সেন্টেজটা থেকে যাবে, সেই পার্সেন্টেজটা নাবার্ড বা আরআইডিএফ এদের কাছে বা সিডবির কোনো একটা ফান্ডে ডোনেট করতে হবে। আমি সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখুন ফ্রেশ পেজ নিয়ে একটা, ধরুন কোনো একটা ব্যাংক এসবিআই, কোনো একটা ব্যাংক আছে এসবিআই প্রায়োরিটি সেক্টর লেন্ডিং 40% রাখার কথা, কিন্তু এসবিআই 37% রাখতেই সক্ষম হয়েছে, 3% রাখতে পারেনি। তখন এই যে 3% অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা পরবর্তীকালে নাবার্ডের আরআইডিএফ, এনএইচবি, মুদ্রা,
মুদ্রা আমরা পরে আলোচনা করব মুদ্রা কি। এই যে মুদ্রা, সিডবি, এদের বিভিন্ন রকম ফান্ডে কিন্তু এই 3%টাকে ইনভেস্ট করতে হবে পরবর্তীকালে, অবশ্যই করতে হবে, এটা ম্যান্ডেটরি। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যদি প্রায়োরিটি সেক্টর লেন্ডিংকে কোনো ব্যাংক টাচ করতে না পারে, বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা নাবার্ডের বিভিন্ন ফান্ড বা আরআইডিএফ, সিডবি, মুদ্রা, এনএইচবি ফান্ড, এখানে কিন্তু অবশ্যই ডোনেট করতে হবে। তো এটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন চলে আসে। নেক্সট এবার আমরা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং নিয়ে আলোচনা করব। পিএসএলসি, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সার্টিফিকেট। তো এখানে আমি একটু আগে কি বললাম, অনেক ব্যাংক দেখা যায় যে তাদের যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং 40% সেটাকে টাচ করতে পারছে না। ধরুন কোনো ব্যাংক এ রয়েছে, ব্যাংক এ বিএ লিখলাম, আর রয়েছে ব্যাংক বি বিবি লিখলাম। তো এই যে ব্যাংক এ ধরুন তার প্রায়োরিটি সেক্টর লেন্ডিংকে টাচ করতে পারেনি, সে 37%ই কিন্তু টাচ করতে পেরেছে, অর্থাৎ প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সে 37%ই পেরেছে। কিন্তু আরেকটা ব্যাংক রয়েছে ব্যাংক বি, সে এখানে প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে 43% টাচ করে ফেলেছে। এখানে তার দরকার ছিল 40%, কিন্তু সে এখানে টাচ করে ফেলেছে 43%। তো এবারে ব্যাংক এ এবং ব্যাংক বি দুজনের মধ্যে কিন্তু সমঝোতা করে নেবে, দুজনের মধ্যে একটা বিজনেস করবে, দুজনের মধ্যে একটা ডিল হবে। তো ব্যাংক এ বলবে ব্যাংক বিকে যে তোমার তো 43% হয়ে গেছে, তুমি তোমার 3% আমার কাছে বিক্রি করে দাও, আমি তার পরিবর্তে তোমাকে একটা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সার্টিফিকেট দেবো। তো ব্যাংক বি বললো ওকে, কোনো রকম প্রবলেম নেই, আমার তো এমনিই তো 40% টাচ হয়ে গেছে, এবার আমার 3% আমি যদি তোমাকে দিয়ে দিই কোনো রকম প্রবলেম নেই। তো সেই রকম কন্ডিশানে ব্যাংক বি তার এই 3% প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে 3% কিন্তু ব্যাংক একে দিয়ে দেবে। আর ব্যাংক এ কী করবে, ব্যাংক এ তখন তার যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সার্টিফিকেট এটা দিয়ে দেবে। পিএসএলসি এই যে সার্টিফিকেট দিচ্ছে এটাকেই বলা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সার্টিফিকেট। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে। ধরুন আপনি আর আপনার বন্ধু দুজনে মিলে মার্কেটে গেছেন, এবারে আপনার বন্ধুর কাছে রয়েছে 50 টাকা, আপনার কাছে রয়েছে 40 টাকা। কোনো একটা জিনিসের দাম ধরুন 45 টাকা করে। তো আপনাদের দুজনের যদি 45 টাকা করে এই জিনিসটা কিনতে হয়, তাহলে আপনাদের দুজনের জন্য 90 টাকার দরকার। তো এবারে দেখুন আপনার বন্ধুর কাছে রয়েছে 40 টাকা, আপনার বন্ধুর কাছে 5 টাকা কম রয়েছে, আপনার কাছে 5 টাকা বেশি রয়েছে। আপনি যদি এই 5 টাকাটা আপনার বন্ধুকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বন্ধুও সেই জিনিসটা কিনতে পারে। এবারে আপনার বন্ধু বলল ঠিক আছে, তুমি আমাকে 5 টাকা দিয়ে দাও, আমি তোমাকে এই জিনিসটাতে কিছু পার্সেন্ট ইউজ করতে দেবো, বা তোমাকে কোনো একটা সার্টিফিকেট দিচ্ছি, পরে তুমি সেই সার্টিফিকেটটাকে ইউজ করতে পারবে, পরে আবার আমি তোমাকে এই সার্টিফিকেট ভ্যালু আমি তোমাকে পরে দিয়ে দেবো। তো এই যে ব্যাপারটা, ব্যাংক বি ব্যাংক একে যে 3% দিয়ে দিল পিএসএল থেকে, আর ব্যাংক এ ব্যাংক বিকে তাহলে একটা সার্টিফিকেট দিচ্ছে। তো এটাকেই বলা হচ্ছে পিএসএলসি, প্রাইভেট সেক্টর লেন্ডিং সার্টিফিকেট। তবে এখানে এটা মনে রাখবেন, ব্যাংক বি তার যে 3% দিচ্ছে, এখানে কিন্তু কোনো রকম রিস্ক ট্রান্সফার হবে না। ব্যাংক বি হয়তো এটাও ভাবতে পারে যে আমার 40% যেখানে ইনভেস্ট করেছি সেইগুলো তো ঠিক রয়েছে, বাকি যে 3% আমরা ইনভেস্ট করেছি প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের মধ্যে, সেই 3% আমার মনে হচ্ছে যেন রিস্ক রয়েছে, হয়তো টাকাটা উঠবে না। তো সেই 3% যদি ব্যাংক বি চায় যে ব্যাংক একে ট্রান্সফার করে দিতে, সেটা পসিবল হবে না। ব্যাংক বি কিন্তু কখনোই তার যে রিস্কওয়ালা যে অ্যাসেট সেটাকে, বা যে রিস্কওয়ালা যে লোনটা সেটাকে কখনোই ট্রান্সফার করতে পারবে না, বা যে পিএসএলে যে প্রাইভেট সেক্টর লেন্ডিংয়ের ক্ষেত্রে ব্যাংক বি এর রিস্ক রয়েছে এই টাকাটা না ওঠার, সেই রিস্কের 3% কিন্তু অবশ্যই ব্যাংক একে ডোনেট করতে পারবে না। তার মানে এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন, এটা স্টেটমেন্ট আসতে পারে, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিস্ক ট্রান্সফার হয় না। এখানে শুধুমাত্র পিএসএলসি এবং এই যে পার্সেন্টেজটা সেটাকে ট্রান্সফার করা যেতে পারে, কিন্তু নো রিস্ক ট্রান্সফার, কোনো রকম রিস্ক কিন্তু এখানে ট্রান্সফার করা যায় না। আশা করি আপনাদের প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের যে কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। খুব জটিল কিছু নয়, তবে একটু আপনাদের মনোযোগ সহকারে যদি আপনারা পড়তে পারেন বা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। এবারে আছে আমাদের এনপিএ। এনপিএ কি? নন পারফর্মিং অ্যাসেট। এনপিএ নন পারফর্মিং অ্যাসেট। তো এই যে নন পারফর্মিং অ্যাসেট ব্যাপারটা কি, আপনারা যদি ভালো করে টার্মগুলোকে অ্যানালিসিস করেন তাহলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন।
ধরুন কোনো একটা অ্যাসেট যেটা পারফর্ম করতে পারছে না, সেটাকে আমরা বলবো নন পারফর্মিং অ্যাসেট। এবার ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে এই নন পারফর্মিং অ্যাসেট জিনিসটা কীভাবে কাজ করে বা এনপিএ জিনিসটা কীভাবে কাজ করে, আমি আগেই এক্সাম্পল দিয়েছিলাম যে ব্যাংক তার প্রফিটের আচ্ছা ফ্রেশ পেজ নিয়ে নিই। আগেই আমি বলেছিলাম ব্যাংক তার প্রফিটের জন্য যে কোনো কোম্পানি বা ইন্ডিভিজুয়ালকে এদের কিন্তু লোন দেয়। তো ব্যাংক ধরুন লোন দিচ্ছে, আর তার পরিবর্তে লোন দেওয়ার পরিবর্তে এদের কাছ থেকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাসেট বা সম্পত্তি এরা কিন্তু ব্যাংক বলে যে আমার কাছে রাখতে হবে বা এটা রেখে দিতে হবে, যদি তুমি টাকাটা শোধ করতে না পারো তখন কিন্তু এই সম্পত্তি আমি বিক্রি করে সেই টাকাটা তোলার চেষ্টা করবো। এমনটা কিন্তু হয়, আপনারা জানেন, অনেকটা বন্ধক রাখার মতো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বন্ধক রাখা নয়, ব্যাংকের কাছে থাকে না সেই সম্পত্তিটা। যখন পরবর্তীকালে সেই ব্যক্তি বা সেই কোম্পানি সেই অ্যাসেটকে শোধ করতে না পারবে বা সেই লোনকে শোধ করতে পারবে না, তখনই কিন্তু সেই অ্যাসেট ব্যাংকের কাছে চলে যাবে। তাহলে ব্যাংক চাইছে কি আমার বেশি পরিমাণ প্রফিট হোক, সেই কারণে ব্যাংক বেশি করে কোম্পানি, ইন্ডিভিজুয়াল এদের কাছে লোন দিয়ে দিচ্ছে। তো অনেক সময় এটা দেখা যায় যে কোনো কোম্পানি বা কোনো ইন্ডিভিজুয়াল যাদের কাছে এই যে লোন দেওয়া হচ্ছে তারা টাকাটাকে শোধ করতে পারছে না। আমি আরও সহজ করে আপনাদের এক্সাম্পল দেবো। ধরুন আমার এই যে চ্যানেল রয়েছে এগিয়ে চলো, আমি একটা ধরুন বিজনেস তৈরি করতে চাইছি, এগিয়ে চলো নামে একটা বড় ইনস্টিটিউশন তৈরি করতে চলেছি, কোচিং ইনস্টিটিউশন ধরুন তৈরি করতে চাইছি। তো এই জন্য আমার টাকার দরকার হলো 1,00,000 টাকা। তো এই 1,00,000 টাকাটা ধরুন আমি ব্যাংকের থেকে নিলাম, আমি বললাম যে ধরুন আমি আপনাকে 1,00,000 টাকা দিতে পারলাম না, সেক্ষেত্রে আমি কি কোলাটেরাল হিসেবে রাখছি, সেক্ষেত্রে আমি আমার যে ধরুন ল্যাপটপ, ফোন, এইগুলোকে ধরুন আমি রেখে দিলাম, যদি আমি শোধ করতে না পারি টাকাটা ব্যাংক এগুলোকে কিন্তু নিয়ে নেবে। তো দেখুন আমি 1,00,000 টাকা নিলাম ব্যাংকের কাছ থেকে এগিয়ে চলো একটা ইনস্টিটিউশন বানানোর জন্য, কিন্তু দেখা গেল আমি 1 বছর পরে বা যে নির্দিষ্ট টাইম, সেই টাইমের পরে সেই টাকাটাকে শোধ দিতে পারলাম না। এই যে টাকাটাকে শোধ দিতে পারলাম না, এখানে কিন্তু ব্যাংক যে ডেটটা আমাকে দেবে যে এই ডেটের মধ্যে আমি শোধ করতে যদি না পারি, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আমাকে নোটিশ দিয়ে দেবে তোমার ল্যাপটপ, তোমার ফোন আমি সব কিছু কিন্তু নিয়ে নেব। তাহলে যে ডেট আমাকে ব্যাংক দিচ্ছে যে আমার শোধ করার এই যে টাকাটা শোধ করার লাস্ট ডেট, সেই ডেট থেকে 90 দিন পরে কিন্তু যদি আমি টাকাটা শোধ করতে না পারি বা 90 দিনের মধ্যেও যদি আমি টাকাটা শোধ করতে না পারি, তাহলে সেই যে লোন সেটাকে এনপিএ হিসেবে ঘোষণা করা হবে, নন পারফর্মিং অ্যাসেট। মানে এই যে লোন আর কখনো উঠে আসবে না এমনটাই কিন্তু ব্যাংক ধরে নেবে এবং সেটাকে এনপিএর খাতায় দিয়ে দেবে। আবার রিপিট করছি সহজ করে বোঝানোর জন্য। ধরুন ব্যাংক রয়েছে আর আমি এগিয়ে চলো এই যে চ্যানেল বা এই যে ইনস্টিটিউশন ধরুন আমি বানাতে চাইছি, তার জন্য আমার 1,00,000 টাকার দরকার। আমি ব্যাংকের কাছে হাত পাতলাম, ব্যাংক আমাকে 1,00,000 টাকা দিল এবং ব্যাংক ধরুন আমাকে 1 বছর টাইম দিল। তো 1 বছর টাইমের ধরুন সিম্পল এক্সাম্পল দিচ্ছি, 1 জানুয়ারি আমার টাকাটা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। তো 1 জানুয়ারির মধ্যে ধরুন আমি টাকাটাকে ফেরত দিতে পারলাম না ব্যাংকে। তো ব্যাংক কী করবে, এই 1 জানুয়ারির থেকে আরও 3 মাস টাইম দেখবে বা 90 দিন, 3 মাস নয় অ্যাকচুয়ালি এটা 90 দিন হবে, 3 মাস তো অ্যাকচুয়ালি 84 দিনও হতে পারে, সেটা অন্য রকম হিসেবে হতে পারে। তো এখানে কিন্তু 90 দিন টাইম দেয় ব্যাংককে, ব্যাংক ইন্ডিভিজুয়ালকে বা কোম্পানিকে বা আমাকে ব্যাংক 90 দিন টাইম দিল। এই 90 দিনের মধ্যেও যদি আমি টাকাটাকে শোধ করতে না পারি, এই যে টাকাটাকে এনপিএ হিসেবে ব্যাংক ঘোষণা করে দেবে, অর্থাৎ এই টাকাটার কখনোই উঠবে না এমনটা কিন্তু ব্যাংক ধরে নেবে। অ্যাকচুয়ালি ব্যাংক চেষ্টা করতে থাকবে যে টাকাটা কীভাবে তোলা যায়, কিন্তু ব্যাংক কিন্তু ধরে নেবে যে এই টাকাটা এনপিএ হয়ে গেছে, নন পারফর্মিং অ্যাসেট হয়ে গেছে। তো এই কনসেপ্টটাকেই আমরা বলবো নন পারফর্মিং অ্যাসেট, বা এই যে অ্যাসেট এটাকেই আমরা বলবো নন পারফর্মিং অ্যাসেট। আর মনে রাখবেন এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে এই যে নন পারফর্মিং অ্যাসেট এটা ঘোষণা করার ডেট হচ্ছে 180 দিন। আমি ধরুন 1,00,000 টাকা এগিয়ে চলো ইনস্টিটিউশন তৈরি করার জন্য না, এগিয়ে চলো একটা এগ্রিকালচারাল ইনস্টিটিউশন বা এগ্রিকালচারাল সেক্টরে আমি ইনভেস্ট করার জন্য নিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আমার কাছে 90 দিন পরে না 180 দিন টাইম দেবে এবং 180 দিন পরে এটাকে এনপিএ ঘোষণা করবে। এবারে দেখুন আমি ধরুন ব্যাংকের কাছ থেকে একটা নির্দিষ্ট টাকা নিয়েছি, ব্যাংক অবশ্যই কোলাটেরাল হিসেবে কিছু না কিছু রাখছে। তো সেই যে জিনিসটা রাখছে অবশ্যই কিন্তু ব্যাংক সেটা 90 দিন পরে গিয়ে দখল করে নেবে। এবার আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সহজে বুঝতে পারবেন। SMA বলে আপনারা নাম শুনেছেন হয়তো, এই যে SMA এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট। এটার আমরা কয়েকটা স্লটে ভাগ করতে পারি।
ওই যে টাইম আমি বলেছিলাম 1 জানুয়ারি আমার লাস্ট ডেট ছিল টাকা জমা দেওয়ার, তো ওই ডেটের মধ্যে যদি আমি টাকা জমা দিতে না পারি, ওই ডেট থেকে নেক্সট 30 ডে আমরা তাকে বলবো SMA 0, মানে কি স্পেশাল মেনশন অ্যাকাউন্ট 0। এই টাইমে কী করবে, এই টাইমে ব্যাংক করবে কি, আমাকে হুমকি বারবার চিঠি দেবে যে তোমার টাকা শোধ করা হয়নি, তুমি টাকা শোধ দিয়ে দাও, নাহলে কিন্তু তোমার যে সম্পত্তি সেটাকে আমরা দখল করে নেবো। তো ব্যাংক কিন্তু এই টাইমে বিভিন্ন রকম চিঠি দেবে। তারপরে SMA 1-এ 31 থেকে 60তম দিনে ব্যাংক কিন্তু আমাকে সরাসরি হুমকি দেবে যে এবারে আমাকে টাকা শোধ করতেই হবে, নাহলে কিন্তু আমরা তোমাদের ঘরছাড়া করে দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ব্যাংক কিন্তু আমাদের হুমকি দেবে। আর তারপরেও যদি না হয়, তাহলে কিন্তু 66 থেকে 90 দিনের মধ্যে ব্যাংক সরাসরি কর্মচারী পাঠিয়ে দেবে। কর্মচারী বলতে ব্যাংকের আলাদা আলাদা থাকে, আপনারা জানেন প্রত্যেকে। তো এরকম যদি লোন শোধ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক এরকম পাঠিয়ে দেবে আপনার বাড়িতে, আপনাকে হুমকি দেওয়া হবে, হয়তো মারধরও করতে পারে। তো এরকম ব্যাপার কিন্তু হয়, এটা শুধুমাত্র মুভিতে নয়, এটা রিয়েলিটিতেও হয়। তো এরকম যে ব্যাপারটা, এটা হচ্ছে SMA 2, SMA 0, SMA 1 আর SMA 2। এটা সহজভাবে বোঝানোর জন্য আমি বলে দিলাম। আর 90 দিনের মধ্যে তাও যদি আপনি শোধ করতে না পারেন, সেটাকে কিন্তু তখন NPA বা নন পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষণা করে দেওয়া হবে ব্যাংকের থেকে। তো ইম্পর্ট্যান্ট NPA এর কনসেপ্ট, আশা করি আপনাদের NPA এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। শুধুমাত্র NPA এর কনসেপ্ট না, আমাদের এখানে ব্যাড ব্যাংকও জানবো কি, তবে মোটামুটি আগে NPA এর কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করা উচিত ছিল। NPA এর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনারা ব্যাড ব্যাংক কী সেটা বুঝতে পারবেন না। তো ছোটো করে একটু বলে দিচ্ছি ব্যাড ব্যাংক কী। দেখুন, এই যে অ্যামাউন্টটা NPA ঘোষণা হয়ে গেল, ধরুন একটা ব্যাংকের টোটাল যে সম্পত্তি বা ব্যাংকের টোটাল যে অ্যামাউন্ট রয়েছে, তার থেকে ধরুন একটা সামথিং অ্যামাউন্ট 100 কোটির থেকে ধরুন 5 কোটি NPA হিসেবে ঘোষণা হয়ে গেল। শুধুমাত্র নিশ্চয়ই আপনি এটা করতে পারছেন না, আরও অনেকে এরকম রয়েছে যারা NPA ঘোষণা করে দিচ্ছে, যাদের কারণে NPA ঘোষণা করতে হচ্ছে ব্যাংকে। তো সেই অ্যামাউন্টটাকে NPA খাতায় দিয়ে দেওয়া হবে। সেই যে NPA যে অ্যামাউন্টটা বা NPA যে অ্যাসেটটা, সেটাকে একটা আলাদা ব্যাংকের কাছে বিক্রি করে দেওয়া হবে। সেই ব্যাংকের নাম হচ্ছে ব্যাড ব্যাংক। তো ব্যাড ব্যাংক এটা হচ্ছে পাবলিক সেক্টর অ্যাসেট রিকনস্ট্রাকশন এজেন্সি, তো তার কাছে কিন্তু বিক্রি করে দেওয়া হয়। তো এই যে বিক্রি করে দেওয়া হচ্ছে অ্যাসেটটাকে, বিক্রি করে দিলে সেই এজেন্সি কিন্তু তখন চেষ্টা করবে এই টাকাটা কীভাবে তোলা যায়। আপনার যে কোলাটারালগুলো ছিল সেগুলো তখন বিক্রি করার চেষ্টা করবে, বিভিন্ন নিলামে উঠবে। তো এইভাবে কিন্তু ব্যাড ব্যাংক তার যে টাকাটা, NPA যে টাকাটা আবার চেষ্টা করে কীভাবে ফিরিয়ে আনা যায়। আশা করি আপনাদের কিছুটা ক্লিয়ার হলো। ব্যাড ব্যাংকে আমাদের ডিটেলস আলোচনা করতে হবে, শুধুমাত্র NPA এর সাথে আপনাদের ব্যাড ব্যাংক রিলেট করলে কিন্তু আপনাদের পক্ষে অনেকটা মুশকিল হবে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো, ব্যাড ব্যাংক NPA সব কিছুই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তার জন্য ধৈর্য ধরে থাকতে হবে। নেক্সট, আচ্ছা দেখুন, ব্যাসেল নর্মসের ব্যাসেল 2, ব্যাসেল 3 রয়েছে, পিলার 1, পিলার 2, পিলার 3। এর মধ্যে দেখুন টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল রয়েছে। তো ব্যাসেল নর্মস আমরা আজ আলোচনা করব না, ব্যাসেল নর্মস আমরা লাস্টের দিকে লেকচার আলোচনা করবো। বলেছিলাম ব্যাসেল নর্মস আলোচনা করবো, কিন্তু এটা লাস্টের দিকে লেকচার আলোচনা করবো, কারণ ব্যাসেল নর্মসের সাথে ক্যাপিটাল অ্যাড হয়ে গেছে, টিয়ার 1, টিয়ার 2 ক্যাপিটাল, এগুলো আমাদের আলোচনা করতে হবে। আজকের লেকচারকে ছোটো রাখলাম, আমার একটু গলার প্রবলেম রয়েছে, আমি নেক্সট লেকচারে চেষ্টা করছি আর একটু বড় করে যে কনসেপ্টগুলো বাকি রয়ে গেল সেগুলো ক্লিয়ার করার। তো ব্যাংকের যে কনসেপ্টগুলো সেগুলো আমাদের প্রচুর এখনও বাকি রয়ে গেছে। আমি আপনাদের ছোটো করে বলে দিচ্ছি কোন কনসেপ্টগুলো এখনও আপনাদের বাকি রয়ে গেছে। আমাদের ইন্দ্রধনুষ প্ল্যান এখনও সম্পূর্ণ বাকি। তারপরে ব্যাসেল নর্মস তো পুরোটাই বাকি রয়ে গেছে। ফিনান্সিয়াল ইনক্লুশন আপনাদের লাগবে না, আপনাদের যখন NCERT করাবো তখনই হয়ে যাবে। UPI সম্পর্কে কিছু তথ্য, গোল্ড স্কিম, মুদ্রা, এগুলো বাকি রয়ে গেছে। ব্যাড ব্যাংক সম্পর্কে যে কনসেপ্ট সেটা আপনাদের বাকি রয়ে গেছে। ডিসিপ সেগুলো আপনাদের বাকি রয়ে গেছে। সরফেসি অ্যাক্ট বাকি রয়ে গেছে। মনিটারি পলিসি কমিটি সেটাও বাকি। রিজিনাল রুরাল ব্যাংক বাকি রয়ে গেছে। NBFC বাকি রয়ে গেছে। FCNR বাকি। আর কিছু ইম্পর্ট্যান্ট যে কনসেপ্ট, যেমন ধরুন কোয়ান্টিটেটিভ ইজিং, এটা বাকি রয়ে গেছে। ইসলামিক ব্যাংকিং, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় WBCSর জন্য, তবু আমি করিয়ে দেবো এটা। রিক্যাপিটালাইজেশন বন্ড, সেটাও আমাদের করাতে হবে। তো মোটামুটি আমরা যদি ডিটেলসে বলি, তাহলে এখনই কিন্তু আমাদের 6 থেকে 7টা লেকচার আসবে, যদি আমরা 30 মিনিটের করেও মোটামুটি লেকচার নিই। তো একেবারে আমি সমগ্র যে পিডিএফটা একেবারে আমি প্রোভাইড করে দেবো, আলাদা আলাদা করে পিডিএফটা প্রোভাইড করবো না ব্যাংকের ক্ষেত্রে, কারণ একটা চ্যাপ্টার সম্পূর্ণ কভার না করে পিডিএফ প্রোভাইড করা একটু মুশকিল হয়ে যাবে। তো আমি একেবারে কনসেপ্টটা ক্লিয়ার করানোর পরে আপনাদের পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।